সেকেন্ড ইয়ার বা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, সাথে সাথে যারা বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট রয়েছে, তাদের ৭০ ব্যাচের 11 নম্বর ক্লাসে 11 নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের নতুন একটি গ্রামাটিক্যাল আইটেম শুরু করার কথা রয়েছে। আজকে নতুন গ্রামাটিক্যাল আইটেম হচ্ছে, আমরা শুরু করব সেন্টেন্স কারেকশন, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। তো তোমরা কে কে আমাদের আজকের ক্লাসের সাথে আছো, আমি একটু হাজিরাটা নেই, তারপরে আমাদের ক্লাস শুরু করি। এর আগে বলে নেব যে আমাদের কিন্তু আজকে রাইট ফর্ম অফ ভার্ব শেষ হয়ে গিয়েছিল, এবং রাইট ফর্ম অফ ভার্বস এর উপর আমি একটি ক্লাস টেস্ট তোমাদেরকে নিব। দেন আমি আমাদের আজকের যে আলোচনা, অর্থাৎ সেন্টেন্স কারেকশনের দিকে আমরা চলে যাব। At first, our target is to complete right form of verbs. We will engage ourselves in a class test number 10, দশম ক্লাসের ক্লাস টেস্ট। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা এসেছো, নাম্বার 10 অনেকে এসেছো। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা, রোহান চলে এসেছো, মিরাজ, তারপরে মাহবুবা, ইফাত হোসেন, মিরাজ, সকলে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো আজকের ক্লাসে সকলে ক্লাস টেস্টের জন্য নিজেদেরকে রেডি করে ফেলো, এবং রাইট ফর্ম অফ ভার্বস আমি তোমাদেরকে ক্লাস টেস্টে করতে দিচ্ছি। সবাই রাইট ফর্ম অফ ভার্বস গুলো করে ফেলো। তোমাদেরকে জানো তোমরা, তোমাদের সকল সূত্র মোটামুটি পড়ানো হয়েছে, মানে 21টা সূত্র পড়ানো হয়েছে। এখন তোমরা মোটামুটি স্বাবলম্বী, এবং যে প্রশ্ন দেওয়া হোক না কেন পরীক্ষায়, কমপক্ষে 5টি প্রশ্ন তোমরা পারা উচিত তোমাদের আর কি। সেই পর্যায়ে তোমাদের হয়তো তোমরা গিয়েছো। সো আমি তোমাদের হোপ করব, বা তোমাদের থেকে আশা করব যে তোমরা মোটামুটি 5টি প্রশ্ন না হোক, প্রায় কাছাকাছি বা 5টার মতো করে তোমরা পারবে, তেমনটি প্রত্যাশা আমি করতেই পারি, বা সেটুকু আমি প্রত্যাশা করছি তোমাদের কাছ থেকে। আমাদের নিয়মিত যারা ক্লাস করে থাকো সবাই কম বেশি উপস্থিত হয়েছে, থ্যাংক ইউ। তো আমরা এখন আমাদের ক্লাস টেস্টের দিকে যেতে পারি। তো দেখো, ক্লাস টেস্ট number 10, time 5 minutes, marks 5. Use a right form of verbs, any 5. প্রথম প্রশ্নটি, man be mortal. দ্বিতীয় প্রশ্নটি, the sun rise at 5:16 tomorrow. Wait here, এখানে অপেক্ষা করো, until যতক্ষণ না পর্যন্ত I come, আমি ফিরে আসি। I saw my friend walk alone. You are not to leave the school. Had you been serious, you pass in the exam. The new computer
অ্যারাইভ নেক্সট উইক। এই 5টি প্রশ্ন উত্তর তোমরা করে ফেলো। তোমাদের উত্তরের প্রতীক্ষার মানে উত্তর বলতে তোমাদের ডান ডান মেসেজের মানে ডান কমেন্টের প্রতীক্ষায় রয়েছি, কারণ ডান লিখলে বুঝতে পারবো তোমাদের হয়ে গেছে। সো ইটস এ ক্লাস টেস্ট, এবং আজকে থেকে মোটামুটি একটু সিরিয়াস ভাবে সবাই করে ফেলো, এবং সকলের হওয়া উচিত মোটামুটি কম বেশি কিছু হওয়া উচিত। 5-এ 5 হয়তো আমরা এখনই পাবো না, আরো প্র্যাকটিসের ব্যাপার আছে, আরো প্র্যাকটিস করতে করতে একটা সময় হয়তো আমরা 5-এ 5 পাবো, কিন্তু কমপক্ষে কাছাকাছি কিছু হওয়া উচিত, এই আর কি। শিলার আজকে ডেটে সমস্যা দেখা দিচ্ছে, এর জন্য মোটামুটি সমস্যা। মিঠুনের হয়ে গেছে, তারপরে রোহানের হয়ে গেছে। রাত্রির হয়ে গেছে। রাত্রি কি আগের ক্লাসে ছিলা? বোধহয় ছিলা কিনা জানি না। উর্মির হয়ে গেছে। বাকিদের কি অবস্থা দেখো। হয়ে গেলে আমরা ডান লিখে দিতে পারি। হযরত আলীর হয়ে গেছে। হ্যাঁ, কারেন্ট ছিল না। বুশরা ইসলাম রাত্রি ছিল না, গত ক্লাসে তোমাকে পাইনি, এর জন্য বলেছি। তো আচ্ছা, তো এখন আমাদের সময় মোটামুটি শেষ। তোমরা এখন দেখতে পারো কি আছে, আমি কিভাবে করতে পারি এটা। আচ্ছা, তো দেখো অ্যান্সার গুলো হচ্ছে প্রথমটায় তারপরে হচ্ছে এ বি সি ডি ই ই এফ জি, এই তো। তো দেখো এই প্রশ্নগুলোর উত্তর কি? শতাব্দী করে ফেলেছো, প্রিয়াঙ্কা করেছো, ফাইন। তো আমি উত্তরগুলো বলছি, তোমরা সবাই মিলিয়ে নাও, দেখো কার কাটা হলো। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, ম্যানের পর কি বসবে? ইজ বসবে। তারপরে দেখো হচ্ছে দ্য সান রাইজ, দি সান উইল রাইজ, উইল রাইজ কারণ হচ্ছে তোমার টুমোরো কথাটা রয়েছে, আর টুমোরো কথাটা নিশ্চয়ই পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে, আর তাহলে শ্যাল উইল প্লাস বেস ভার্ব আমাদের বসাতে হবে উইল রাইজ। সি নম্বর,
এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। আনটিল আই কাম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এটা হচ্ছে ভি ওয়ান বসবে, তার জন্য কামের ভি ওয়ান হচ্ছে কাম। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। আনটিল আই কাম, যতক্ষণ না পর্যন্ত আমি আসি। আই স মাই ফ্রেন্ড ওয়াক অ্যালোন, আমি আমার বন্ধুকে দেখেছিলাম একা হাঁটতে। তাহলে দেখতে পাচ্ছি, দেখো তোমরা এখানে স একটা মেইন ভার্ব, আবার ওয়াক একটা মেইন ভার্ব। একই বাক্যে যদি দুটো মেইন ভার্ব থাকে তাহলে আমাদের পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কাজে ওয়াক থেকে ওয়াকিং। তারপরে আছে ইউ আর নট টু, জানো যে টুর পর যদি শূন্যস্থান থাকে তার সবসময় ভি ওয়ান বসে, তাহলে লিভ। হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি, উড হ্যাভ পাস্ট। যে নম্বরে রয়েছে দ্য নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক, এখানে নেক্সট উইক কথাটা রয়েছে। যেহেতু নেক্সট উইক কথাটা রয়েছে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে, তার জন্য উইল অ্যারাইভ। আমি ওয়ান সেকেন্ড রিভাইজ করছি, খেয়াল করো সবাই। ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। দি সান উইল রাইজ অ্যাট 5:16 টুমোরো, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্সকে বোঝানো হচ্ছে, তার জন্য এখানে শ্যাল বা উইল এর পর ভি ওয়ান বসবে। তোমাদের সূত্র মনে থাকা উচিত। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। আনটিল আই কাম, যতক্ষণ না পর্যন্ত আমি আসি। তো এটা হচ্ছে আসি, আসি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য তোমাকে বসাতে হচ্ছে তোমার ভি ওয়ান। 2 নম্বরে আই স মাই ফ্রেন্ড ওয়াক অ্যালোন, স একটি ভার্ব, ওয়াক একটি ভার্ব। একই বাক্যে দুটো ভার্ব থাকলে পরবর্তী বেস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ইউ আর নট টু লিভ দ্য স্কুল, টুর পরে ভার্বের পরিবর্তন হয় না। রুল নম্বর 14 তে আমরা পড়েছি। রুল নম্বর 21 এ পড়েছি হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। হ্যাড ইউ বিন সিরিয়াস ইউ উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। দ্য নিউ কম্পিউটার উইল অ্যারাইভ, কারণ নেক্সট উইক কথাটা থাকার কারণে ফিউচার ইনডিফিনিট টেন্স, শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান। আমরা র্যান্ডমলি একটি পরীক্ষা নিলাম যেখানে সকল সূত্রের সমন্বিত রূপ ছিল। কে কত পেয়েছো রেজাল্টটা একটু কমেন্টে জানিয়ে দাও, দেখি আমি কে কত পেয়েছি। আমরা শতাব্দী 5 পেয়েছো, কংগ্রেচুলেশন। আমাদের কিন্তু 5 পেলেই হয়, বেশি পাওয়ার দরকার আমাদের নেই। তো মানে দরকার আছে, বাট 5 পেলেই হয়, 5ই যথেষ্ট। তো শতাব্দীর 5টা হয়েছে, মাহবুবার 5টা হয়েছে, আমি দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কার 5টা হয়েছে, রোহানের 4টা হয়েছে। কোনো সমস্যা নেই, আমরা প্র্যাকটিস করতে থাকলে একটা ভুল যে হচ্ছে ওটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। মাহবুবার 5টা হয়েছে, শতাব্দীর 5টা, প্রিয়াঙ্কার 5টা, রাত্রির 5টা, হজরত আলীর 5টা, মিঠুনের 5টা, আর তানহা তাবাসসুমের 5টা। বাকিদের কি অবস্থা তোমরা যদি একটু আমাকে জানাও তাহলে আমরা বুঝতে পারবো। তো দেখো, আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর এই যে একটি পূর্ণাঙ্গ এক্সারসাইজ আমি তোমাদেরকে দিলাম, এটা 2005 সালের প্রশ্ন, অনার্স 2005 সালের প্রশ্ন। তো আমরা যে বিগত বছরের একটি পূর্ণাঙ্গ প্রশ্ন কমপ্লিট করে ফেললাম এবং আমাদের মোটামুটি রেজাল্ট যা হয়েছে তাতে আমাদের স্যাটিসফাইড থাকা উচিত, কারণ কেউই তোমরা জানতে না যে আমি কোথা থেকে দিব। তো আমি র্যান্ডমলি একটি মানে ক্লাস টেস্ট দিয়েছি এবং তাতে তোমরা যে নম্বর পেয়েছো আলহামদুলিল্লাহ, তাতে মোটামুটি আমাদের সন্তুষ্ট থাকা উচিত। রকিবউদ্দিন বলছে 2টা, রুলস গুলো মনে থাকছে না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে ইনশাল্লাহ মনে থাকবে। যে 2টা হয়েছে তোমার সেটাই মোটামুটি সফলতা, এবং সেটা তোমার নিশ্চয়ই এক্সারসাইজের ফসল। তোমার এক্সারসাইজ বা আগের সূত্রগুলোতে প্র্যাকটিসটা একটু কম ছিল বিধায় হয়তো তুমি একটু কম পেয়েছো, কিন্তু সেটা প্র্যাকটিসের মাধ্যমে কম্পেনসেট করে নিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের যে ক্লাস টেস্ট শেষ হলো, এবার আমরা নতুন আইটেমে যাব। আচ্ছা, মিরাজের 2টা হয়েছে, আরো বেশি প্র্যাকটিস করতে হবে।
সেন্টেন্স কারেকশন, অর্থাৎ বাক্য শুদ্ধিকরণ। এটা কি? এটা হচ্ছে তোমাকে ভুল বাক্য দেয়া থাকবে, এই ভুল বাক্যটিকে তোমাকে সঠিক করতে হবে। আচ্ছা, এই ভুল বাক্যগুলো প্রিপোজিশনগত ভুল হতে পারে, এই ভুল বাক্যগুলো তোমার ডিগ্রিগত ভুল হতে পারে, এই ভুল বাক্যগুলো আর্টিকেলগত ভুল হতে পারে, এই ভুল বাক্যগুলো ভার্ব অনুযায়ী ভিন্ন হতে পারে, এই ভুল বাক্যগুলো অর্থ অনুযায়ী ভিন্ন হতে পারে। বিভিন্ন ভাবে এই বাক্যগুলো ভিন্ন হতে পারে। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে প্রিপোজিশন দিয়ে একটি বাক্য যদি দেই, উদাহরণ আর কি, যে এগুলো আমাদের পরীক্ষায় কেমন আসে, রুলে আমি একটু পরে যাচ্ছি, পরীক্ষায় কিভাবে আসে আমি সেটা একটু তোমাদেরকে যদি দেখাই। রোহান একটা পরামর্শ দিয়েছে যে ক্লাস টেস্টটা ডব্লিউ কোশ্চেনে ক্লাস টেস্ট ক্লাসের শুরুতে নিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে রোহান, আমরা আগামী দিন থেকে চেষ্টা করবো। তুমি ভালো একটা পরামর্শ দিয়েছো, আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ সেটা চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমরা দেখতে পাই প্রিপোজিশনগত ভুল থাকে। যেমন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রিপোজিশনগত একটা উদাহরণ খেয়াল করো, যেমন হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। একটা বাক্য দেখো, এটা এখানে কিন্তু প্রিপোজিশনে ভুল আছে। আর এই সেন্টেন্স কারেকশন হচ্ছে এমন একটা অদ্ভুত আইটেম, যে আইটেমের সূত্রের কোনো শেষ নেই, অসীম সূত্র, অসংখ্য সূত্র ক্ষণে ক্ষণে শিখতে হয়, কিন্তু সাজেশন আকারে পড়লে আমরা এটা খুবই সহজে আয়ত্তে আনতে পারবো। এবং এই সেন্টেন্স কারেকশন আমার বিশ্বাস তোমরা 5-এ 5 অনায়াসেই পেতে পারবে। তবে একটু বড় আইটেম তো সময় একটু বেশি হয়তো লাগবে, তবে প্র্যাকটিস করতে করতে শিখতে শিখতে একটা সময় দেখবে তুমি সেন্টেন্স কারেকশনে তোমার সব থেকে বেশি ভালো লাগে। তুমি এই কথাটা লিখে রাখতে পারো যে আরিফ স্যার বা আরিফ ভাইয়া বলছিল যে সেন্টেন্স কারেকশনে নাকি আমাদের সব থেকে কঠিন আইটেম, এবং সেটাই নাকি আমাদের সব থেকে বেশি ভালো লাগবে, এটা লিখে রাখতে পারো। মানে লেট টাইম টু কাম, বা লেট টাইম কাম, সময়কে আসতে দাও, সময় এসেই তোমাকে বলে দেবে যে তোমার সেন্টেন্স কারেকশনই হয়তো তোমার প্রিয় আইটেম। এনিওয়ে, এখানে লেখা রয়েছে হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, সে মিটিং এ অ্যাবসেন্ট রয়েছে। একটু অর্থগুলো খেয়াল করো, যে মিটিং এর ভিতরে সে আছে, আবার মিটিং এর ভিতরে থেকে সে অ্যাবসেন্ট। কথাটা কেমন হয়ে গেল না? হি ইজ অ্যাবসেন্ট, সে আছে অনুপস্থিত, ইন দ্য মিটিং মানে মিটিং এর মধ্যে সে অনুপস্থিত আছে। তো মিটিং এর মধ্যে থেকে সে অনুপস্থিত থাকে কেমনে? তার জন্য এটা ভুল। অ্যাবসেন্টের পর ইন বসবে না, অ্যাবসেন্টের পর ফ্রম বসে। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। তাহলে এখানে শুধু কোথায় ভুল গেল? ভুল এই ইনের জায়গায় ফ্রম বসাতে হয়েছে। এই যে টুকিটাকি একটু ভুল, এই টুকিটাকি একটু ভুলকে আমাদেরকে কারেক্ট করতে হবে, এটার নামই সেন্টেন্স কারেকশন। আমি ডিগ্রিগত একটা ভুল যদি তোমাদেরকে বলি, যেমন যদি বলা হয়, যেমন হি ইজ দ্য মোস্ট পারফেক্ট ম্যান, সে হচ্ছে সব থেকে অধিকতর পারফেক্ট মানুষ। দেখো, পারফেক্ট কে, পারফেক্ট মানে পরিপূর্ণ, যে পরিপূর্ণ তার আবার ডিগ্রি কিসের? ডিগ্রি মানে তো তুলনা, তো যে পারফেক্ট তার আবার ডিগ্রি কিসের? তার জন্য মোস্ট মানে তো সব থেকে, মানে সাধারণ পারফেক্ট মানে শুধু পারফেক্ট, মোর পারফেক্ট মানে আরো একটু পারফেক্ট, মোস্ট পারফেক্ট মানে সব থেকে বেশি পারফেক্ট। তো যে পারফেক্ট তার আবার মোর আর মোস্ট কিসের? অর্থাৎ এখানে মোস্ট কথাটা বসানো যাবে না, বলতে হবে হি ইজ দ্য পারফেক্ট ম্যান। এখানে মোস্ট কথাটা বাদ গেল। এখানে আমরা ডিগ্রিগত ভুল লক্ষ্য করছি। আমি কিন্তু এখনো সূত্র আলোচনা করছি না, আমি তোমাদের দেখাচ্ছি যে কোন কোন জায়গা থেকে কারেকশন গুলো পরীক্ষায় এসে থাকে। যেমন আর্টিকেলগত ভুল, আমরা যদি বলি যে হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল, বাই, আমরা যদি এখানে বলি যে সে একটা নৌকায় করে সেখানে গিয়েছিল। আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে, এই যে যানবাহন বা কোন একটা নৌকা বা বিশেষ করে নৌকা বা জল যানবাহন রয়েছে যেগুলো, এগুলোর আগে আমরা ন্যাচারালি কোন আর্টিকেল সেট আপ করি না।
সেক্ষেত্রে তোমাকে এখানে যদি বলা হয় যে হি ওয়েন্ট দেয়ার বাই এ বোট, তাহলে কিন্তু সেই কথাটা ভুল হয়ে যাবে, এটা বসবে না, বসতে হবে হি ওয়েন্ট দেয়ার বাই বোট। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা আর্টিকেল কত ভুল, ভার্ব গত ভুল। যেমন আমি যদি তোমাকে বলি যে হ্যাড ইউ বিন সিরিয়াস, তুমি যদি সিরিয়াস হতে, ইউ উড পাস, তুমি পাস করতে। দেখো তো এখানে ভার্বের যে রাইট ফর্ম অফ ভার্বসটা সেটা ঠিক আছে কিনা। এখানে লেখা রয়েছে হ্যাড ইউ বিন সিরিয়াস, তুমি যদি সিরিয়াস হতে, ইউ উড পাস। তাহলে দেখো বাম পাশ অনুসারে ডান পাশ ঠিক নাই। তোমরা রাইট ফর্ম অফ ভার্বসে পড়েছো হ্যাড প্লাস ভি3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি3। তাহলে এখানে সেই ফরম্যাটটা ঠিক না থাকার কারণে এখানে বলতে হবে হ্যাড ইউ বিন সিরিয়াস, তুমি যদি সিরিয়াস হতে, ইউ উড হ্যাভ পাস্ট। তাহলে আমাদের ভার্বগত ভুল থাকে, আবার অর্থ অনুসারে ভুল থাকে। যেমন অর্থ অনুসারে ভুল কিরকম, ফর এক্সাম্পল আমি যদি বলি যে কিরকম একটা অর্থ অনুসারে বাক্য যদি আমরা ভুল বলি, যেমন কাট, কাট দ্য লাইন, লাইনটাকে কেটে ফেলো। তো কাট মানে কি, এই ধরো কেচি দিয়ে কাটা, তো কাট মানে কাটে ফেলানো, আমি কি কাটে ফেলাবো নাকি এই লাইনটাকে যদি আমি কাটতে বলা হয় আমি এইভাবে কাটবো। তার মানে কলমটা রাখো, পেন কলমটা রাখো থ্রু, থ্রু মানে মধ্য দিয়া দ্য লাইন, লাইনটার মধ্য দিয়ে কলম রাখো, তাহলে এই লাইনটা কাটা হয়ে যাবে। তাহলে লাইনটি কেটে দাও, এটা ইংরেজি কাট দ্য লাইন নয়, এটা ইংরেজি হচ্ছে পেন থ্রু দ্য লাইন। তাহলে আমরা দেখতে পেলাম প্রিপোজিশনগত ভুল আমাদের পরীক্ষায় আসে, ডিগ্রিগত ভুল আমাদের পরীক্ষায় আসে, আর্টিকেলগত ভুল আমাদের পরীক্ষায় আসে, ভার্বগত ভুল আমাদের পরীক্ষায় আসে, অর্থ অনুসারে বাক্য আমাদের পরীক্ষায় আসে, আরো বিবিধ অনেক বিষয় রয়েছে যেখান থেকে আমাদের সেন্টেন্স কারেকশন পরীক্ষায় এসে থাকে। আমরা এখনই এত প্যারা নিব না, আস্তে আস্তে রুলস আকারে আমরা সেন্টেন্স কারেকশন পড়ে থাকবো। তো ঠিক আছে, আমি তোমাদের এখন সূত্র শুরু করছি। রুল নম্বর 1 থেকে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। আচ্ছা, রুল 1, আচ্ছা কিছু কিছু ওয়ার্ড রয়েছে, কিছু কিছু শব্দ যেমন কিছু কিছু শব্দ যেমন ধরো তোমার ডিসকাস, রিজাইন, আচ্ছা তারপর ধরো তোমার হচ্ছে রেজেম্বল, ইনভেস্টিগেট, অথবা তোমার হচ্ছে অ্যানাউন্স, ভায়োলেট, ডেসক্রাইব ইত্যাদি। এরপর প্রিপোজিশন থাকলে উক্ত প্রিপোজিশন বাদ যায়। তার মানে আমাদের যদি কি কি বলো, ভার্বগুলো মুখস্থ রাখবে একটু। ভার্বগুলো আমি আবার একটু তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমত ডিসকাস, ডিসকাস মানে আলোচনা করা, এটা তো সবাই জানি আমরা, আলোচনা করা। তারপর রিজাইন মানে অবসর নেওয়া, অব্যাহতি নেওয়া। তারপর হচ্ছে রেজেম্বল, একই রকম দেখানো। ইনভেস্টিগেট মানে হচ্ছে অনুসন্ধান করা। তারপর হচ্ছে অ্যানাউন্স মানে ঘোষণা করা, ভায়োলেট অমান্য করা, ডেসক্রাইব বর্ণনা করা। তো এই সকল ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন তুমি লক্ষ্য করো, সেই প্রিপোজিশনটা বাদ দিলে কারেকশন হয়ে যাবে। অর্থাৎ উদাহরণ আমি যদি বলি, বিগত বছরের প্রশ্ন থেকে দিচ্ছি, যেমন হি ডিসকাসড, সে আলোচনা করেছিল অ্যাবাউট দ্য প্রবলেম, সে সমস্যাটি সম্পর্কে আলোচনা করেছিল। তোমার কাছে মনে হয় এই বাক্যটির ভিতরে কোনো ভুল নেই, হি মানে সে, ডিসকাসড মানে আলোচনা করেছিল, হি ডিসকাসড সে আলোচনা করেছিল
অ্যাবাউট দ্য প্রবলেম, সমস্যাটি সম্পর্কে। তোমার কাছে মনে হয় এখানে কোনো সমস্যাই নেই, এ বাক্যটা তো অর্থ অনুসারে ঠিক আছে, কিন্তু সূত্র না জানলে তুমি পারবে না। তোমার সূত্রে কি বলে? তোমার সূত্রে বলে যে ডিসকাস, রিজাইন, রেজেম্বল, ইনভেস্টিগেট, অ্যানাউন্স, ভায়োলেট, ডেসক্রাইব, এরপরে শূন্যস্থান থাকলে আমাদের উক্ত, সরি শূন্যস্থান বলি, এরপরে প্রিপোজিশন থাকলে আমাদের উক্ত প্রিপোজিশন বাদ দিয়ে আমাদেরকে সেন্টেন্স কারেকশন করতে হবে। তো এখানে কি করবে দেখো, হি ডিসকাসড, অ্যাবাউটটা বাদ যাবে, বলতে হবে দ্য প্রবলেম। তারপর যদি বলি যে হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, সে পোস্ট থেকে অব্যাহতি নিয়েছে, অবসর নিয়েছে। তাহলে ফ্রম কথাটা বাদ যাবে, বলতে হবে হি রিজাইন্ড দ্য পোস্ট। তোমার কাছে যেন অর্থে মনে হয় যে এই ফ্রমটা তো ঠিকই আছে, অর্থ তো ঠিকই আছে, যে সে রিজাইন করেছে ফ্রম দ্য পোস্ট, পোস্ট থেকে সে রিজাইন করেছে, থেকে কথাটা তো এমনিতেই অর্থে আসতেছে, তাই না? কিন্তু ফ্রমটা বসবে না। ইংরেজির নিয়ম বলে রিজাইনের পর ফ্রম বসে না, বসালে ভুল হয়, কারেকশন হবে রিজাইন্ড দ্য পোস্ট। অনুরূপভাবে আমরা রেজেম্বল যদি বলি, যেমন হি রেজেম্বলস টু হিজ ফাদার, তাকে দেখতে তার বাবার মতো। তাহলে রেজেম্বল এর পর টু কথাটা বসবে না, এখানে কারেকশন করতে হবে হি রেজেম্বলস হিজ ফাদার, সে তার বাবার মতো। যেমন অ্যানাউন্স দিয়ে যদি একটু উদাহরণ আমি দেই, দ্য পুলিশ announced for the কি বলে, ফর দ্য কারফিউ, পুলিশ কারফিউর জন্য অ্যানাউন্স করেছিল। এইখানে অ্যানাউন্সের পর যে ফরটা রয়েছে, এই ফরটা বসবে না, এখানে কারেকশন হবে দ্য পুলিশ অ্যানাউন্সড দ্য কারফিউ। তাহলে আমাদের এই সূত্রটির মূল বোঝার বিষয় হচ্ছে ডিসকাস, রিজাইন, রেজেম্বল, ইনভেস্টিগেট, অ্যানাউন্স, ভায়োলেট, ডিসক্রাইব, এদের পর যদি কোনো এই থাকে, তোমার প্রিপোজিশন থাকে, উক্ত প্রিপোজিশন আমাদের বাদ দিতে হবে। সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার আমি যদি তোমাকে এই সূত্র থেকে কয়েকটি বাক্য একটু এক্সারসাইজ দেই, তাহলে তোমাদের করে ফেলা উচিত, অর্থাৎ ক্লাস টেস্ট অন রুল নাম্বার 1। যদিও তোমরা যদি বাক্য সূত্রটা মনে রাখতে পারো তাহলে পারবে, তো তোমরা একটু সবাই করে ফেলো। ক্লাস টেস্ট অন রুল নাম্বার 1। খাতায় লিখে করতে হবে, কেউ আমাদের কমেন্টে উত্তর করার দরকার নেই, খাতায় লেখাটা আসল। খাতায় লিখে করো, আই রিকমেন্ড ইউ, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি খাতায় তুমি লিখে করো। ডেসক্রাইব অ্যাবাউট ইয়োর ভিলেজ, তোমার গ্রাম সম্পর্কে বর্ণনা করো। I shall resign from the post. The girl resembles to her mother. The police
are investigating into the case. কেসটি পুলিশেরা অনুসন্ধান করছে। The drivers violated on the traffic rules. এই 5টি প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে ডান লেখো এবং আমি দেখতে চাই কার কয়টা হয়েছে। শিলা আজকে নেটওয়ার্কের জন্য ঢুকতে পারছে না, শিলার জন্য দুঃখ প্রকাশ করছি। কি করব? আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ডান করেছো। তাহলে ডেসক্রাইব অ্যাবাউট দি ভিলেজ, অ্যাবাউট ইউর ভিলেজ, এখানে কারেক্ট অ্যান্সারটা হবে ডেসক্রাইব ইউর ভিলেজ। ডেসক্রাইব ইউর ভিলেজ। লাল কলমটা লাল দেখাচ্ছে না, বোধহয় একেবারে কেমন দেখাচ্ছে, তাই তো, মানে নতুন তো। 2 নম্বর, আই শ্যাল রিজাইন দ্য পোস্ট। আমি পোস্টে রিজাইন দিব। আচ্ছা, এটা আসলে কালিটা একটু গাঢ় হয় না এখনো। আচ্ছা, সিধা দেখো, দি গার্ল resembles her mother. The police are investigating into কথাটা বসবে না, বলতে হবে the পুলিশেরা আর ইনভেস্টিগেটিং, তারা ইনভেস্টিগেট করছে, মানে তদন্ত করছে, ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, দ্য কেস। দ্য ড্রাইভার্স ভায়োলেটেড অন দ্য ট্রাফিক রুলস, বলতে হবে দ্য ড্রাইভার্স ভায়োলেটেড দ্য ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস তারা ভায়োলেট করেছিল। তাহলে আমরা মনে করি যে আমাদের মোটামুটি 5টাই হয়েছে। এগুলো মনে রাখাটা আমাদের বেশি জরুরি বিষয়, যেহেতু এখন করছি, এখন হয়তো আমরা খুব অনায়াসে পাচ্ছি, বাট যখন কম্বাইন্ডলি দিবে তখন আমরা প্র্যাকটিসের মাধ্যমে এটাকে মনে রাখবো। তো দেখো, এরপরে আমি যাচ্ছি রুল নম্বর 2-তে। রুল 2। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন ভুল ব্যবহার করা হয়ে থাকে। ভুল ব্যবহৃত এ প্রিপোজিশনকে সঠিক করতে হবে। যেমন
যেমন I am pleased to him। এটার অর্থটা হচ্ছে আই মানে আমি, এম মানে হই, প্লিজড মানে সন্তুষ্ট, টু মানে প্রতি, মানে হিম মানে তার, মানে তাকে বা তার প্রতি, যে আমি তার প্রতি সন্তুষ্ট। তো প্রতি মানে কি বলো? টু। ঠিক আছে, কিন্তু ইংরেজিতে এটা হয় নাই। আমরা বাঙালিরা এটা ঠিক বলবো যে আই এম প্লিজ টু হিম, আমি তার প্রতি সন্তুষ্ট। তো এটা প্রতি হবে না। এখানে মনে রাখবে, এখানে একটা নোট আমি বলবো, এই নোটটা সবাই একটু লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ নোট। সেটা হচ্ছে কোন ব্যক্তির উপর খুশি, অখুশি, সন্তুষ্ট, অসন্তুষ্ট হলে উইথ বসে। এই একেবারে চরম একটা নোট, খুবই গুরুত্বপূর্ণ একটা নোট, একটু করে নাও। কোনো ব্যক্তির উপর খুশি, একটু লেখো কষ্ট হলেও, বইতে বা খাতায় যেখানে লেখো, কোনো ব্যক্তির উপর খুশি, অখুশি, সন্তুষ্ট, অসন্তুষ্ট, তারপরে রাগ বিরাগ হলে সবসময় উইথ কথাটি ব্যবহৃত হয়। টু মানে ব্যক্তির উপর। তো দেখো, যেমন আই এম প্লিজড টু হিম, এটা কারেকশন হবে আই এম প্লিজড, আমি সন্তুষ্ট, উইথ হিম, আমি তার উপর সন্তুষ্ট। আমি যদি আরো উদাহরণ তোমাদেরকে দেই বোঝার জন্য, যেমন যে হি ওয়াজ এংরি, হি ওয়াজ এংরি অন মি, সে আমার উপর রাগ হয়েছিল। এটা কি হবে? তোমরা একটু আমাকে কারেকশনে পারলে কমেন্টে কেউ যদি পারো বলো, অথবা শুধু আমাকে মানে সঠিক প্রিপোজিশনটা কি বসবে সেটা বসালেও আমি বুঝবো। যেমন যদি বলি যে হি ওয়াজ স্যাটিসফাইড, সে ছিল সন্তুষ্ট, আপন মি, আমার উপর সে সন্তুষ্ট ছিল। দেখো তো কি হতে পারে এখানে। আচ্ছা, যেমন আই অ্যাম অ্যানয়েড, আমি হই বিরক্ত, অন ইউ, তোমার উপর আমি বিরক্ত আছি, তোমার উপর আমি বিরক্ত। হ্যাঁ, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, এভাবে বললেই হয়। হ্যাঁ, উইথ, থ্যাংক ইউ, উইথ বলেছো মিঠুন। তো দেখো, কোনো ব্যক্তির উপর খুশি, অখুশি, সন্তুষ্ট, অসন্তুষ্ট, ব্যক্তি বোঝালেই উইথ বসবে, জাস্ট এটুকু মনে রাখো। তো হ্যাঁ, রাত্রি ঠিক বলেছো, হি ওয়াজ এংরি উইথ মি। আর হি ওয়াজ, দেখো তারপরে পরের গুলো ওই একই কথা। হ্যাঁ, থ্যাংক ইউ শতাব্দী, যে হি ওয়াজ এংরি উইথ মি, হি ওয়াজ স্যাটিসফাইড উইথ মি, আই এম অ্যানয়েড উইথ ইউ। এটা দেখো, কোনো ব্যক্তির উপর যদি রাগ বিরাগ, সন্তুষ্ট, অসন্তুষ্ট, কোনো ব্যক্তি বোঝালেই উইথ কথাটি বসবে। এটা, এই কথাটি মনের খাতায় লিখে রাখো যে ব্যক্তি বোঝালে উইথ বসবে। তো হি ওয়াজ অ্যাংরি উইথ মি, সে আমার উপর রাগ হয়েছিল। যদিও আমরা বাঙালিরা বাংলায় বলতে গেলে অর্থ করলে দাঁড়ায় হি ওয়াজ অ্যাংরি, সে রাগ হয়েছিল, অন মি, আমার উপর। কথাটা একটাই, কোনো ভুল নাই। কিন্তু মানে ইংরেজিতে বলা হয় কোনো ব্যক্তি বোঝাতে উইথ কথাটি বসে। হি ওয়াজ অ্যাংরি উইথ মি। যদিও বাঙালিদের কাছে উইথ কথাটা বেমানান লাগে, সে আমার সাথে, মানে আমার সাথে রাগ হয়েছে, এরকম না, আমার উপর রাগ হয়েছিল, আমরা বাঙালির এটা বুঝি। এটা ইংরেজরা বলে ব্যক্তি বোঝাতে উইথ বসাতে হয়। হি ওয়াজ স্যাটিসফাইড আপন মি, কথাটা হবে হি ওয়াজ স্যাটিসফাইড, সে সন্তুষ্ট হয়েছিল, উইথ মি, সে আমার উপর সন্তুষ্ট হয়েছিল। আই এম অ্যানয়েড, আমি বিরক্ত, অন ইউ, তোমার উপর আমি বিরক্ত। তাহলে আই এম অ্যানয়েড, আমি হই বিরক্ত, উইথ ইউ। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের খেলা। এগুলো মুখস্থ রাখতে হয়, যে যতটুক ভালো জানবে সে তত ভালো পারবে। তো এই হচ্ছে, আমি কিছু উদাহরণ দিলাম, আরো অনেক উদাহরণ আমি আলোচনা করবো একটু একটু করে, ঠিক আছে, যেহেতু এটা ভুল ব্যবহৃত প্রিপোজিশন, জানাশোনা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এই কারেকশন গুলো আমাদের করতে হয়। যেমন আমি দিচ্ছি একটা উদাহরণ, যেমন হি এইমস টু বি আ ডক্টর,
আমাদের মনে রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এইম এর জন্য অ্যাড বসে না, মানে টু বসে না, এইম এর জন্য অ্যাড বসে, এইম অ্যাট। তাহলে কারেক্ট অ্যান্সারটা হি এইমস, টুর পরিবর্তে অ্যাট, হি এইমস অ্যাট being অনেকেই প্রশ্ন তুলতেই পারো, স্যার টু পরিবর্তন করে আপনি এইম অ্যাট হবে সেটা বুঝলাম, কিন্তু আপনি বিংটা করলেন কেন? এটার ব্যাখ্যা হচ্ছে, আমরা যে রাইট ফর্ম অফ ভার্বস করেছিলাম তোমাদের মনে আছে কিনা, রুল নম্বর 14তে আমরা বলেছিলাম টুর পর V1 বসে। এরপর আমরা যখন 16 নম্বর সূত্রে গেলাম, 16 নম্বর সূত্রে গিয়ে আমরা বললাম টু বাদে সকল প্রিপোজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন তুমি খেয়াল করো, এখানে হি এইমস টু বি এ ডক্টর, আমরা তো একটু আগে বললাম এইম এর পর টু বসে না, এইম এর পর অ্যাড বসে, তো আমি এইম এর পর টু বদলাইয়া অ্যাড বসালাম। এখন বাক্যে বি ছিল, টু বি, এটা ঠিক ছিল, কারণ কি, এটা তো ওই ওই অনুসারে ঠিক যে টুর পরে V1 বসে। আমি যেহেতু প্রিপোজিশনটা পাল্টেছি, তো প্রিপোজিশন টু বাদে অন্য যে কোনো প্রিপোজিশন বা ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে এইখানে টু বাদ দিয়ে যখন অ্যাট আসলো, তাহলে বি তো আর থাকতে পারে না, বিটা আইএনজি হয়ে যাবে, বিং। তো মূলত মনে রাখবে টু প্লাস V1 এর টু পরিবর্তন করে অন্য প্রিপোজিশন আনলে, অন্য অন্য প্রিপোজিশন আনলে টু বদলে অন্য প্রিপোজিশন আনলে সেই প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি বসে। ক্লিয়ার? আমি একটু আবার বলি যে হি এইমস টু, দেখো টু বাদ দিয়ে অ্যাড হবে, তো এই যে টু বাদ দিয়ে আমি যখন অন্য প্রিপোজিশন বদলাবো, তখন এই টুর পর যে ভার্ব থাকবে ওই ভার্বটার সাথে কি হবে, আইএনজি হবে। তোমাকে আমি আরো একটু উদাহরণ দিয়ে বুঝাই, যেমন হি প্রিভেন্টেড, সে ফিরিয়েছিল, মি আমাকে ফিরিয়েছিল, টু গো দেয়ার, সে আমাকে সেখানে যাওয়ার থেকে ফিরিয়েছিল। মনে রাখার বিষয় হচ্ছে প্রিভেন্টের জন্য ফ্রম বসে। এখন প্রিভেন্টের জন্য যদি ফ্রম কথাটি ব্যবহৃত হয়, এই টু বাদ দিয়ে আমি ফ্রম লিখবো, যে হি প্রিভেন্টেড মি ফ্রম, টুর জায়গায় কি আসবে, ফ্রম। তো ফ্রম যখন আমি বসালাম, টু বাদ দিয়ে আমি ফ্রম বসালাম, আমার সেটাই হবে, প্রিভেন্টের জন্য টু বসে না, ফ্রম বসে। তো এখন ফ্রম যদি বসাই, ওই যে গোটা আছে, গোর সাথে আইএনজি হবে, ফ্রম গোয়িং দেয়ার। তোমরা ধরতে পেরেছো কিনা দেখো। যেমন আমি আরেকটি উদাহরণ যদি দেই, তোমরা এটা আমাকে একটু করে বলো তো, হি রিফ্রেন্ড মি, সে আমাকে ফিরিয়েছিল, টু গো টু সিনেমা, সে আমাকে সিনেমা যাওয়া থেকে ফিরিয়েছিল। মনে রাখবে রিফ্রেনের জন্য ফিরিয়ে রাখা মানে ফ্রম বসবে, রিফ্রেন ফ্রম। তাহলে এটাকে তোমরা কারেক্ট করে ফেলো তো, আমরা পারি কিনা। হি রিফ্রেন্ড মি টু গো টু সিনেমা। এটা কারেকশন কেউ পারলে একজন করে দাও আমাকে।
আচ্ছা, থ্যাংক ইউ। তো শতাব্দী, আচ্ছা ঠিক আছে, ফ্রম গোয়িং, আচ্ছা ঠিক আছে। রকিবউদ্দিন নম্বর বুঝতে পারবে, প্রিভেন্টের জন্য ফ্রম ব্যবহৃত, এটা মুখস্থর বিষয়। তো প্রিভেন্টের পর যখন আমি ফ্রম বসিয়েছি টু বাদ দিয়ে, তো ফ্রম টু বাদ দিয়ে অন্য যে কোনো প্রিপোজিশন আনলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো ঠিক আছে, গোয়িং রিফ্রেন্ড মি ফ্রম গোয়িং টু সিনেমা। তুমি অন্যদের কমেন্ট গুলো একটু দেখো রকিবউদ্দিন। হি রিফ্রেন্ড মি ফ্রম গোয়িং টু সিনেমা, ফ্রম গোয়িং, থ্যাংক ইউ। তোমরা সবাই ধরতে পেরেছো। রকিবউদ্দিন তুমি দেখো, তুমি বোধহয় জিনিসটা ধরতে পারোনি। সেটা হচ্ছে আমরা টু বাদ দিয়ে যদি অন্য কোনো প্রিপোজিশন আনি, আর ওই টুর পর যদি ভার্ব থাকে, তাহলে এই টুর পরিবর্তে যে প্রিপোজিশনটা বসলো, সেই প্রিপোজিশনের পরের ভার্বটা আইএনজি হবে। যেমন এখানেও খেয়াল করো, হি রিফ্রেন্ড মি, সে আমাকে ফিরিয়েছিল। রিফ্রেন্ডের জন্য টু বসে না, মনে রাখতে হবে। রিফ্রেন্ডের জন্য ফ্রম কথাটা বসে। হি রিফ্রেন্ড মি ফ্রম, আমি ফ্রম যখন টু কেটে বসালাম, তখন গো থেকে গোয়িং হবে। কারণ আমরা জানি যে টুর পর ভি ওয়ান বসলেও অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো টু বাদ দিয়ে যখন অন্য কোনো প্রিপোজিশন হলো, তাহলে ভার্বটার কি হবে? আইএনজি হবে, টু সিনেমা। আমরা এই বৃদ্ধির সূত্রটি আশা করি বুঝতে পেরেছি। তারপরও প্র্যাকটিসের মাধ্যমে আমাদের মনে রাখতে হবে। ই নম্বর, এফ নম্বর, জি নম্বর সেই একই কথা। টু বাদ দিয়ে যখন আমি অন্য প্রিপোজিশন আনলাম, সেই অন্য প্রিপোজিশনের পরে ভার্বটা আইএনজি হবে। টু বাদ দিয়ে আমি যখন অন্য প্রিপোজিশন আনলাম, ওই অন্য প্রিপোজিশনের পরে ভার্বটা আইএনজি হবে। টু বাদ দিয়ে যখন আমি অন্য প্রিপোজিশন আনলাম, অন্য প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা। আমি যেগুলো এক্সারসাইজ করাচ্ছি, এগুলো থেকেই পরীক্ষায় আসে। তো তোমরা এক্সারসাইজ গুলো খুব ভালো করে দেখবে। আমি বারবার তোমাদের এখান থেকে ক্লাস টেস্ট নিব, বা পরীক্ষায় আমি তোমাদের লিখতে দেব। তারপর আরো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, আমি গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে আমি লিখতে দেই, তোমরা একটু নোট করে নাও। সবাই একটু নোট করে নাও, এগুলো আমি বইতে লিখি নাই যদিও, কারণ বইতে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লেখা যায় না, তাই তোমাদেরকে আমি এখানে নোট করে নিতে বলছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আমাদের পরীক্ষায় বিশেষভাবে লাগে, আমি সেগুলো তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। যেমন আমি অল্প কয়েকটা লিখবো, বেশি লিখবো না। যেমন তোমার অ্যাবসেন্ট ফ্রম, এর অর্থ অনুপস্থিত। আমি কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখছি, সবাই একটু লিখে নাও প্লিজ, একটু খাতায় লেখো। রিড উইথ, কারো কাছে পড়া। কারো কাছে পড়া। আচ্ছা, লাফ অ্যাট, উপহাস করা। উপহাস করা, একটু লিখে নাও, একটু নোট করে ফেলো সবাই প্লিজ। লুক আপ, লুক আপ মানে শব্দ খোঁজা। শব্দ খোঁজা। একিউজড অফ, অভিযুক্ত। কি, কি টু, চাবিকাঠি। ঠিক আছে কেন বানান বাংলায় ঠিক আছে, চাবিকাঠি, ওদের বানান ঠিক নেই, চাবিকাঠি। কি টু মানে চাবিকাঠি। কনসিস্ট অফ, গঠিত হওয়া। কনসিস্ট ইন, নিহিত থাকা। নিহিত থাকা। নিহিত থাকা। পপুলার উইথ, জনপ্রিয়। তারপরে এইম অ্যাট, লক্ষ্য করা।
লক্ষ্য স্থির করা। তো এই 10টা একটু লিখে দাও সবাই। আর শিলা, তোমার জন্য কষ্ট লাগছে, তুমি নেটের কারণে করতে পারছো না, তুমি ক্লাসটা রেকর্ডেড হয়ে থাকবে, তুমি পরে করে নিও, সমস্যা নেই। লেখা হয়ে গেল, একটু আমাকে নক দিও যে স্যার হয়ে গেছে, ডান। মানে এই কটা যদি হয়ে যায়, আমি এখান থেকে তোমাদেরকে একটু লিখতে দেবো। ক্লাস টেস্ট বলতে পারো, ক্লাস টেস্টও বলতে পারো। তোমরা সঠিক প্রিপোজিশনটিকে বসাবে। পরীক্ষায় যেরকম করে এখান থেকে প্রশ্ন আগে এসেছে, আমি সেই রকম করে তোমাদের লিখতে দেবো। থ্যাংক ইউ হজরত। হজরত আলী, তোমাকে ধন্যবাদ। ঝটপট লিখে ফেলো, আর যদি লেখা না হয়ে যায় একটা স্ক্রিনশট দিয়ে লিখে নাও, করে নাও, তারপরে হয়তো দরকার হয় তুমি আবার পরে লিখে নেবে, ঠিক আছে? যেহেতু আমাদের অনলাইনের যুগ, স্ক্রিনশট দিয়ে রাখা যায়। তো আমি তোমাদের কিছু করতে দিচ্ছি, তোমরা এইগুলো অ্যান্সার খাতায় করে ডান লিখে ফেলো। আচ্ছা, তো আমি টেস্ট, পরীক্ষায় প্রশ্ন কিন্তু প্রচুর আসে এখান থেকে, তো আমরা খুব ভালো সতর্কতার সাথে করব। যেমন উই রিড ইংলিশ, আমরা ইংরেজি পড়ি টু হিম, তার কাছে ইংরেজি পড়ি। এটা কারেক্ট অ্যান্সার কি হবে তোমরা লিখে ফেলো, লিখে ডান লেখো। উত্তর এখানে লেখার দরকার নেই, কারণ অনেকেই চেষ্টা করে তো উত্তরটা বলে দিলে তার মনটা অনেক সময় ভেঙে যায়। ডু নট লাভ, উপহাস করো না, উইথ দ্য পুর, গরিবদের উপহাস করো না। এটা কি হবে? লুক অ্যাট দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে শব্দটা খোঁজো। তারপরে হি ওয়াজ একিউজড ফর মার্ডার, তাকে খুনের জন্য অভিযুক্ত করা হয়েছিল। আচ্ছা, যেমন ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। এই 5টি প্রশ্নের উত্তর তোমরা করে ফেলো এবং করে ডান লেখো। থ্যাংক ইউ, একবার ডান লিখেছো, 1 সেকেন্ড ডান লেখো এই কয়টা করার পরে। তোমরা খুবই রেসপন্স করো ক্লাসে, এর জন্য ভালো লাগে, এবং সকলকে আন্তরিক ধন্যবাদ রেসপন্স করার জন্য। তো তোমরা এবার 5টি প্রশ্ন উত্তর খাতায় ঝটপট অনেস্টলি লিখে ফেলো। অনেস্টলি খাতায় লিখে আমাকে ডান বলো, এবং তোমরা মিলিয়ে নাও দেখি কার কয়টা হলো। শতাব্দীর হয়ে গেছে, শতাব্দী বেশ ফাস্ট আছো, থ্যাংক ইউ। হজরত আলীর হয়ে গেছে। আচ্ছা, এরপরে মিঠুন অধিকারের হয়ে গেছে। বুশরা ইসলাম রাত্রির হয়ে গেছে। থ্যাংক ইউ। জান্নাতুল হাফসার হয়ে গেছে। মাহবুবার হয়ে গেছে। প্রিয়াঙ্কার হয়ে গেছে। থ্যাংক ইউ। উত্তরগুলো দেখো কি হবে। তোমরা একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করেছো, যে কারো কাছে ইংরেজি পড়া, এটা হচ্ছে উইথ বসবে। ব্যক্তি বুঝালেই মূলত উইথ বসে। উই রিড ইংলিশ উইথ হিম, আমরা তার কাছে ইংরেজি পড়ি, এখানে উইথ কথাটি বসবে। তুমি যদি বলো যে আমি আরিফ ভাইয়ের কাছে ইংরেজি পড়ি, বলতে হবে যে আই রিড ইংলিশ উইথ আরিফ ভাই, ওকে, এরকম।
তো এটা তো উইথ, ডু নট লাফ উইথ দ্য পুর, মনে রাখতে হবে উপহাস বোঝাতে লাফ অ্যাট কথাটি বসে। ডু নট লাফ উইথ না, বলতে হবে অ্যাট দ্য পুর, গরিবদের উপহাস করো না। লুক অ্যাট দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে শব্দটির দিকে তাকাও। তো শব্দটির দিকে তাকানো বলতে বলে নাই, বলছে শব্দটি খোঁজো। তাহলে লুক আপ, লুক আপ শব্দ খোঁজা, তাহলে লুক আপ দ্য ওয়ার্ড শব্দটি খোঁজো ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে শব্দটি খোঁজো। হি ওয়াজ একিউজড ফর মার্ডার, মনে রাখার বিষয় একিউজড এর জন্য ফর কথাটি ব্যবহৃত হয় না, হি ওয়াজ একিউজড অফ মার্ডার, তাকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস, মনে রাখবে কি অফ নয়, কি টু, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তাহলে কার কয়টা হলো একটু যদি আমাকে কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা বেশ রেসপন্স করছো। কার কয়টা হলো আমি দেখতে পাচ্ছি শতাব্দীর 5টাই হয়েছে। আর একটু রেজাল্টটা জানিয়ে দাও। যাদের কাছে বই নেই, আমরা যদি 10টি অ্যাপ্রোপ্রিয়েট পড়ি তাহলে কমন পাবো। রাত্রি আমি আরো পড়াবো আস্তে আস্তে। তোমরা, আমি আগেই বলেছি সব থেকে মজার আইটেম হচ্ছে তোমার কারেকশন, কিন্তু কারেকশনে পড়তে হয় অনেক। আজকে যে তথ্যগুলো জানলে সেই তথ্যগুলো তোমার চর্চা করবে, এই যে কটা জানলে সেভ করে রাখবে, তোমার তারপরে আরো যা জানবে সামনে সেগুলো সেভ করে রাখবে। সাধারণত এই যেগুলো আমি লিখলাম এইগুলি যথেষ্ট, আরো তো টুকিটাকি সর্বোচ্চ মিলাইয়া, আর যদি নতুন করে পড়ো, ধরো 5টা, এই যে 10টা লিখেছি এর সাথে আর 5টা পড়লেই তোমার হয়ে যাবে। ধরো টোটাল সব মিলিয়ে 15 বা বড় জোর 20টা, আপাতত যে 10টা পড়েছি অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাটস এনাফ, এগুলো থেকেই আসে। কিন্তু তারপরও আরো যদি আমি বলি, সেটা বড় জোর হতে গেলে কয়টা, 20টা হবে, 15 থেকে 20টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, এর বেশি লাগবে না। তো ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। দেখো আজকে দুটো সূত্রই করি, বেশি সূত্রে যাব না। এই দুটো সূত্র তোমাদের পড়া থাকবে। আর ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন, আজকে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন করবো না, কারণ একটু সময় কম। তো পরবর্তী যে ব্যাচ ওরা, আমি তোমাদের একটু লেট করে আসছি, 7:30টায় আসছি, 8:30 বেজে গেছে, তো প্রায় বেজে গেছে। তো ওরা একটু অনেকে আবার একটু মাইন্ড করে। তো আমার আরো তোমাদের আগামী দিন থেকে 7:15 ভিতরে শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আগামী দিনের পড়া একটু লেখো সবাই। আজকে ডব্লিউএসটা করছি না, আগামী দিনে ইনশাল্লাহ করবো। এবং রোহান যেভাবে বলেছিল আগে করার জন্য, আমি আগেই তোমাদের ক্লাস টেস্টটা নিব, তাহলে পরে আর ব্যস্ততাটা থাকে না, বা একটা ত্রাস থাকে, সেই ত্রাসটা থাকে না। আগামীকালে পড়াটা লেখো। রকিবউদ্দিন বলছে রুল তো মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরানো কিছু নয় রকিব, এখানে আমরা কি আলোচনা করেছি? আমরা আলোচনা করেছি দুইটা সূত্র। একটা সূত্রে আলোচনা করেছি কিছু কিছু শব্দের পর প্রিপোজিশন থাকে, ওটা বাদ দিতে হবে, এটা। দ্বিতীয় সূত্রে আলোচনা করেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভুল ব্যবহৃত প্রিপোজিশনকে সঠিক করতে হবে। দুটো জিনিস পড়াইছি, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। যে প্রথম সূত্রটা কিছু কিছু শব্দ যেমন রেজেম্বল, ডিসকাস, ডেসক্রাইব, এরপর প্রিপোজিশন থাকলে বাদ দিতে হবে। দ্বিতীয় সূত্র, কিছু ভুল ব্যবহৃত প্রিপোজিশন আমি 10টা লিখলাম, ওই 10টা মুখস্থ রাখো। আর আগে যেটা বলেছি যে ব্যক্তির পূর্বে উইথ বসে, আর কিছু টুর ব্যাপার আছে, ওই টুর জায়গায় অন্য প্রিপোজিশন বসালে ভার্বের সাথে আইএনজি বসে। জাস্ট এই সিম্পল কথা, বেশি কিন্তু না, ঠিক আছে? রুল 1 এবং 2 এই দুটো সূত্র পড়াইছি আমি। তো আগামীকালের পড়া তোমরা পড়বে গ্রামার সাইড থেকে, রাইট ফর্ম অফ ভার্বস, (2006) ডব্লিউএস, আবার 2012 যেটা দিছিলাম আমি আজকে, সেটা নিতে পারি নাই, আমি পরের দিন ইনশাল্লাহ নিব। 2012, আর হচ্ছে কারেকশন
রুল 1 থেকে 2, রাইটিং প্যারাগ্রাফ আমরা দিয়েছিলাম ইফটিজিং, মানে হচ্ছে সমস্যা ভিত্তিক। তো এবার একটু আমরা সামনে যাচ্ছি, সমস্যা ভিত্তিক প্যারাগ্রাফ, যে একটা দিয়ে অনেকগুলো লেখা যায়, সেখান থেকে একটু সামনে আমরা এগুচ্ছি। এবার দিচ্ছি তোমার বিজ্ঞান বিষয়ক, ইন্টারনেট, ফেসবুক, আর মোবাইল ফোন। আমার বই থেকে বিজ্ঞান বিষয়ক একটা পড়লে সবগুলো হয়ে যায়, তোমরা এই বিজ্ঞান বিষয়ক একটা পড়বে, খুব সহজ টেকনিক রয়েছে। টু এর জায়গায় কখন কোন প্রিপোজিশন বসে এটা একটু জানালে ভালো হয়, টুর পর, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে তুমি কয়েকটা মুখস্থ রাখো। প্রিভেন্ট ফ্রম, এইম এট, রিফ্রেন ফ্রম। তুমি এই তিনটা আপাতত মুখস্থ রাখো রকিবউদ্দিন, তুমি এই তিনটা আপাতত মুখস্থ রাখলে যথেষ্ট। এদের পর যদি টু থাকে, টু বাদ দিয়ে তুমি এই সকল প্রিপোজিশন বসাবো। অবশ্য আমার আগে লিখে দিলে ভালো হতো, তুমি ভালো বুঝতে পারতে। ও 2013, তোমার 12 শেষ করে ফেলেছো। অন্যান্য ব্যাচ তো এখনো পর্যন্ত 10ই শেষ করতে পারে নাই, তো তোমাদের 7টার ব্যাচ একটু বেশি পড়ানো হয়ে যাচ্ছে। আমি সরি, আসলে তোমাদের 12 হয়ে গেছে, ফাইন, ওয়াও। অন্যান্য ব্যাচে তো ওরা 10 সাল পর্যন্ত আসতে পারে নাই। তো যাই হোক, এটা তো খুব আনন্দের কথা। আমি তো খুব ভালো বিষয়, তোমরা 2013 সাল পর্যন্ত চলে গিয়েছো, থ্যাঙ্কস। 7টার ব্যাচে আসলে বেশি ভালো, জাস্ট আগ্রহ বেশি এবং পড়াও বেশি হচ্ছে, তোমাদের রেসপন্সও ভালো, তো এটা খুবই ভালো লাগার বিষয়। তো এই ক্লাসটিও আমি একটু, তোমরা কিছু মাইন্ড করো না যে আমি এই ক্লাসটাও পাবলিক করে দিব। তো যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হয় নাই, যারা মানে বাইরে থেকে দেখছো ক্লাসটা, তারা অতি সত্বর যে কোনো ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। 7টার ব্যাচ, 8টার ব্যাচ, 9টার ব্যাচ, 3টা ব্যাচ রয়েছে। এবং এই ক্লাসগুলো যদি নিয়মিত করে কেউ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ ইনশাআল্লাহ পরীক্ষায় ফেল করবে না, অনেক ভালো ফলাফল করার দৃঢ় প্রত্যয় নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। আর তোমাদের এই সাজেশন বইটি সংগ্রহ তোমরা অবশ্যই করতে পারো। এই সাজেশন বই থেকে 100% কমন বাঁধবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এই সাজেশন বই থেকে আল্লাহর রহমতে প্রতি বছর ইনশাআল্লাহ কমন বাঁধে, এবং সর্বোচ্চ পরিমাণ কমন বাঁধে। এখান থেকে তোমার শুধু পাস নয়, এ প্লাস পরিমাণ নম্বর পাওয়ার জন্য পর্যাপ্ত প্রশ্ন এখান থেকে কমন বাঁধে। কাজে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ছোট্ট বইটি বলতে পর্যাপ্ত যতটুকু লাগে সেই বইটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটা সংগ্রহ তোমরা অবশ্যই করতে পারো। যারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমার তথ্য লেখা আছে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে, তো সেক্ষেত্রে সেখানে যোগাযোগ করে তোমরা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, যারা ভর্তি এখনো হওনি। আর যারা বইটা নাও নাই, তারা বইটা নিয়ে নিতে পারো। আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রাখছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।